প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ভারতে অবশিল্পায়নের কারণ আর ভারতের অর্থনীতির ওপর অবশিল্পায়নের কেমন প্রভাব পড়েছিল। তো সবার আগে জানতে হবে অবশিল্পায়ন কী বা কাকে বলে। দেখো, ব্রিটিশ শাসনকালের আগে পর্যন্ত ভারত একটি সমৃদ্ধশালী দেশ রূপে পরিচিত ছিল। ভারতের ব্যবসা বাণিজ্য বলো, শিল্প বলো, সব দিক থেকে সমৃদ্ধশালী। কিন্তু যবে থেকে ব্রিটিশরা ভারতে আসে এবং ভারতকে দখল করে নেয় এবং শেষমেশ রাজনৈতিক অধিকার লাভ করে ব্রিটিশরা, তবে থেকে ভারত কি একটি কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত হয়। কারণ ইংল্যান্ডের বাজারগুলিতে প্রচণ্ড পরিমাণে কাঁচামালের দরকার ছিল, আর এই কাঁচামালই সরবরাহ করতো ভারত। ধীরে ধীরে ইংল্যান্ডে যে সমস্ত পণ্য উৎপন্ন হতো সেইগুলো ভারতের বাজার প্রায় ভরে গিয়েছিল, যার ফলে দেশের শিল্প প্রচণ্ড পরিমাণে মানে ধীরে ধীরে পতনের দিকে যায় বা ক্ষতির মুখে যায়। শেষমেশ ব্রিটিশ সরকার কি করে, দেশীয় যে সমস্ত পণ্য তার উপর শুল্কের বোঝা প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দেয়, আর বিদেশি যে সমস্ত পণ্য সেগুলোকে শুল্ক লাঘব বা শুল্ক মুক্ত করে দেয়। আর এই সমস্ত কারণের জন্যই দেশীয় শিল্প বলো, কুটির শিল্প বলে, প্রচণ্ড পরিমাণে ক্ষতির মুখে পড়ে। ক্ষতির মুখে মানে ধ্বংসের মুখে পড়ে। আর এই কারণেই একে অবশিল্পায়ন বলা হয়। এবার জানবো ভারতের অবশিল্পায়নের কারণগুলো কি কি। দেখো, একটু আগে আমি বললাম কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল ভারত। তো এই পয়েন্টটাই আলোচনা করি। যখন ইংল্যান্ডের যে সমস্ত কলকারখানাগুলো গড়ে উঠেছিল তাতে পণ্যদের উৎপন্নের জন্য দরকার কাঁচামাল, আর ভারত এই কাঁচামালই সরবরাহ করতো। বা বলা যেতে পারে ব্রিটিশরা এখান থেকে বলপূর্বক এবং অত্যাচারের মাধ্যমে নীলকর কৃষকদের নীল চাষ করতে বাধ্য করতো। যেটা নীলকর সাহেব যারা থাকতো, সেই নীল, রেশম এবং তুলো এইগুলো ভারত থেকে রপ্তানি করা হতো। প্রচণ্ড অল্প পরিমাণে কিনে বেশি পরিমাণে বা বেশি টাকায় বিক্রি করতো ইংল্যান্ডের বাজারগুলিতে, আর এতে লাভবান হতো ব্রিটিশরাই। ভারতীয় কৃষকদের কোনো লাভই থাকতো না। এর ফলে কি ভারত একটি রপ্তানি কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত হলো। নেক্সট পয়েন্ট বলা যেতে পারে শিল্প বিপ্লব। দেখো, অষ্টাদশ শতকে যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়, তখন ইংল্যান্ডে প্রচুর পরিমাণে কাঁচামাল তো দরকার হলো, সে তো ভারত পাঠালো। এর পাশাপাশি ইংল্যান্ডের কলকারখানাগুলি থেকে অনেক পরিমাণে কী হলো, জিনিসপত্র উৎপন্ন হতে শুরু করলো। এবার উৎপন্ন তো হচ্ছে, বিক্রি করবে কোথায়? তখন ভারত ছিল একটি মুক্ত বাজার, আর এই বাজারেতেই ব্রিটিশদের পণ্য পুরোপুরি ছেয়ে গেছিলো। আর দেশীয় পণ্য ছিলই না বলতে গেলে। ছিল না, না ছিল, কিন্তু তার দাম প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, যার ফলে দেশীয় শিল্প ক্ষতির মুখে পড়ে। পরবর্তী পয়েন্ট, দেশীয় শিল্পের ওপর শুল্ক বৃদ্ধি। দেখো, ব্রিটিশরা খুবই বুদ্ধির মধ্যে দিয়ে চলেছিল। কারণ যে সমস্ত বলে রাখা যায় ইউরোপের বাজারগুলিতে দেশীয় পণ্য মানে ভারতের জিনিসপত্র বা পণ্যাদির প্রচণ্ড গুরুত্ব ছিল, আর এই গুরুত্বকেই লাঘব করবার চেষ্টা করেছিল ব্রিটিশ। কেমন করে? দেখো, ব্রিটিশরা সর্বপ্রথম যে সমস্ত ইংল্যান্ডে যে সমস্ত দ্রব্য উৎপন্ন হচ্ছে তার শুল্ক কমিয়ে আনলো, আর দেশীয় মানে ভারতের যে সমস্ত জিনিস বা যে সমস্ত পণ্য উৎপাদিত হচ্ছে, যেগুলো ব্রিটেনে রপ্তানি হচ্ছে, তার শুল্ক প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দিল, যার ফলে ব্রিটেনের বাজারগুলিতে দেশীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া, যা সাধারণ মানুষের পক্ষে কেনা অসম্ভব। আর এই কারণে দেশীয় পণ্যের ওপর বিদেশিদের চাহিদা ক্রমশ পরিমাণে হ্রাস পেতে শুরু করলো। শেষমেশ কী হলো? দেখো, নেক্সট পয়েন্ট বলা যেতে পারে আমাদের কৃষকদের ওপর কৃষক শিল্প যে সমস্ত বণিক আছে তাদের ওপর অত্যাচার। উইলিয়াম বোল্ট তার একটি গ্রন্থে লিখেছিলেন যে ব্রিটিশ সরকার সেই সময় কিভাবে দেশীয় চাষি, শ্রমিক এবং বণিকদের ওপর মানে যারা ব্যবসাদার তাদের ওপর কীভাবে অত্যাচার করত, আর তাদের ওপর বলপূর্বক এবং অত্যাচারের মাধ্যমে তাদের থেকে অতিরিক্ত হারে শুল্ক আদায় করত। আর এই সমস্ত কারণের জন্য দারিদ্র্য সীমা আকাশ ছোঁয়া হয়ে যায়, আর দারিদ্রতা বেড়ে যাওয়ার ফলে তারা কি হয়, তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে ওঠে। পরবর্তী পয়েন্ট, একচেটিয়া আধিপত্য। দেখো, 1813 সালের সনদ আইনের মাধ্যমে ব্রিটিশরা রাজনৈতিক অধিকারের পাশাপাশি একচেটিয়া ব্যবসার অধিকারও পেয়ে যায়, আর এই অধিকারের উপর ভিত্তি করেই পুরো ভারতকে একটি বাজারে পরিণত করে। কোন বাজারে? বিদেশি যে সমস্ত পণ্য আনছে মানে আমদানি করছে সেইগুলো।
বলে রাখা বাহুল্য, ভারত প্রথম দিকে কাঁচামাল রপ্তানিকারক দেশে এবং শেষমেশ বিদেশি পণ্য আমদানিকারক দেশে পরিণত হয়েছিল। এই ছিল অবশিল্পায়নের কারণ। এবার এর উপর প্রভাবটা কি পড়েছিল অর্থনীতির উপর, সেটা আবার জানি। দেখো, সর্বপ্রথম বেকারত্বের সংখ্যা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, কারণ দেশে তো কাজই নেই। অবশিল্পায়নের ফলে কি হয়, দেশের বেকারত্বের সংখ্যা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। এর ফলে দারিদ্র্য সীমাও বেড়ে যায়। ঠিক আছে, দারিদ্র্যের সংখ্যা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। নেক্সট পয়েন্ট, খাদ্যের অভাব। দেখো, সেই সময় জনসংখ্যা যে পরিমাণে বৃদ্ধি পায়, খাদ্যের অভাবও দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পায়, কারণ দেশের সমস্ত জিনিসপত্র তো বিদেশে চলে যাচ্ছে। নেক্সট, কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত হয় কিভাবে? ইংল্যান্ডে যে সমস্ত জিনিস, যে সমস্ত দ্রব্য উৎপাদন হতো সেগুলোর জন্য দরকার ছিল কাঁচামাল, আর এই কাঁচামালই রপ্তানি করতে ভারত। কি কি? নীল, রেশম, তুলো, মাথায় রাখবে এগুলো। আচ্ছা, পরবর্তী পয়েন্ট, আমদানিকারক দেশের পরিণত হলো কি করে? ইংল্যান্ডের বাজারে যে সমস্ত দ্রব্যাদি উৎপন্ন হলো সেইগুলো দেশে ভারত কি আমদানি করতে শুরু করলো, এবং দেশের বাজার পুরোপুরি বিদেশি পণ্যে ছেয়ে যেত। আর ছোটোখাটো যে সমস্ত শিল্প ছিল সেইগুলো, মানে দেশীয় যে সমস্ত ছোটোখাটো শিল্প ছিল সেগুলো একদম গ্রাস করে ফেলে এই বিদেশি দ্রব্যাদি। পরবর্তী পয়েন্ট হচ্ছে বিদেশে কলকারখানা। দেখো, বিদেশের কলকারখানার জন্য প্রচণ্ড পরিমাণে কী হয়, বিদেশি দ্রব্য উৎপন্ন হয়, আর এদের সাথেই আর দেশীয় যে সমস্ত পণ্য সেগুলো পাল্লা দিতে পারলো না, যার ফলে দেশীয় পণ্যগুলি প্রায় হ্রাস ঘটে। আর বলা যেতে পারে গ্রামীণ অর্থনীতির অবক্ষয়। দেখো, যে সমস্ত স্বয়ংসম্পূর্ণ গ্রামগুলি ছিল সেগুলিতেও প্রচণ্ড পরিমাণে অর্থনৈতিক সমস্যা দেখা যায়, যার ফলে গ্রামগুলি অচিরেই ভেঙে পড়ে। আরেকটি পয়েন্ট, নগর জীবনের অবক্ষয়। যে সমস্ত নগর, অর্থাৎ মুর্শিদাবাদ, তো এই সমস্ত যে শহরগুলো ছিল সেইগুলোতেও দারিদ্র্যের সংখ্যা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায়, আর অর্থনৈতিক সমস্যা তীব্রতর হয়ে ওঠে। আর এই সংকটের মোকাবিলা না করতে পেরে দেশীয় শিল্প যেগুলো ছিল সেগুলো হ্রাস ঘটে বা পতনের মুখে পড়ে, আর একেই বলা হচ্ছে অবশিল্পায়ন। তাহলে এটা হলো অবশিল্পায়নের ওপর অর্থনীতির প্রভাব, আর আগেরটা পড়লাম অবশিল্পায়নের কারণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমি সহজভাবে তোমাদের সামনে এই বিষয়টিকে উপস্থাপন করলাম। আর এটি কিন্তু ক্লাস 12-এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুতরাং ভালো করে দেখে যাবে। আগে ভিডিওটা দেখে নিও, তারপর তুমি এটা পড়ো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। আর হ্যাঁ, যদি কেউ আমার কাছে পড়তে চাও অনলাইন বা অফলাইন, তাহলে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।